এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্রায়োরিটি শিডিউল অ্যালগরিদম। তো আজকে আমরা নন প্রিএমটিভের জন্য দেখব এবং নেক্সট ভিডিওতে আমরা প্রিএমটিভের জন্য দেখব। তো আমাদের হচ্ছে এরকম এক্সাম্পল দেওয়া থাকবে: প্রসেস, প্রায়োরিটি, অ্যারাইভাল টাইম, বাস টাইম। এখন প্রায়োরিটিটা হচ্ছে আমাদের একটা টাইমে যদি একের অধিক অর্থাৎ একাধিক প্রসেস যদি আমাদের এক্সিকিউশনের জন্য যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রায়োরিটি চেক করব এবং যার প্রায়োরিটি বেশি তাকে হচ্ছে এক্সিকিউশনের জন্য পাঠাবো। আদারওয়াইজ যদি একটা প্রসেস চাই, মানে একাধিক প্রসেস না চাই, যদি একটা প্রসেস চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রায়োরিটি চেক করার কোনো দরকার নেই, সে হচ্ছে ডিরেক্ট এক্সিকিউট হয়ে যাবে। তা আরেকটা কথা বলি যে অনেক সময় হয় কি যে আমাদের দুইটা প্রসেসের প্রায়োরিটি সেম থাকে, যেমনটা এখানে হয়েছে যে 3 আর এখানেও 3, দুটার প্রায়োরিটি সেম। তার জন্য তখন আমরা কী করবো, অ্যারাইভাল টাইমটা চেক করবো। যার অ্যারাইভাল টাইমটা কম তাকে হচ্ছে আমরা এক্সিকিউশনের জন্য পাঠাবো। তো আমরা হচ্ছে প্রথমে বলে রাখি যে আমাদের কোশ্চেন অনেক সময় বলা থাকে যে লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট প্রায়োরিটি। সেক্ষেত্রে আমাদের কী হবে, যার প্রায়োরিটিটা সবচেয়ে বেশি তার থেকে আমরা কাউন্ট করব। মানে এখানে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1-এর জন্য হচ্ছে P2 এক্সিকিউট করবে, দেন প্রায়োরিটি 2-র জন্য হচ্ছে P1 এক্সিকিউট করবে, প্রায়োরিটি 3-এর জন্য হচ্ছে P3 এক্সিকিউট করবে, আবার 3-এর জন্য হচ্ছে P5 এক্সিকিউট করবে, এরকম। আবার অনেক সময় থাকে তার উল্টাটা, যে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট প্রায়োরিটি। এখানে যেমনটা হয়েছে, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু বাট এটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। মানে প্রায়োরিটি কি, যার প্রায়োরিটি সবচেয়ে বেশি তার হচ্ছে 1, তারপরে যার আরেকটু কম তার হচ্ছে 2, তার যার আরেকটু কম তার হচ্ছে 3, এরকমভাবে কমতেছে। তো যেখানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, এটা এগুলোর মধ্যে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট প্রায়োরিটি, রাইট? যদি বলা থাকে যে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট প্রায়োরিটি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 5 থেকে শুরু করব। দেন হচ্ছে আমাদের তাহলে কী হবে, প্রথমে হচ্ছে P6 এক্সিকিউট করবে, এরপর হচ্ছে P4, মানে 4-এর জন্য হচ্ছে P4 এক্সিকিউট করবে, 3-এর জন্য P3, আবার 3-এর জন্য P5 এক্সিকিউট করবে, দেন হচ্ছে 2-এর জন্য P1 আর 1-এর জন্য P2, এভাবে হচ্ছে যাবে। তো আমাদের হচ্ছে আজকে গ্রান্ট চার্ট ড্র করে আমরা করছি হচ্ছে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট প্রায়োরিটির জন্য আছে করছি। তো আমাদের অ্যারাইভাল টাইমটা কোথায় আছে, এই যে এখানে 0। তো 0-তে হচ্ছে আমাদের কয়টা এটা কত, অ্যারাইভ করছে কোনটা, P6। তো P6-এর বাস টাইম কত, P6-এর বাস টাইম হচ্ছে, তো P6-এর বাস টাইম হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে বাস টাইমটা 2 দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে 2-তে হচ্ছে প্রায়োরিটি কার কার আছে। এখানে দেখতে পাচ্ছি 2 আছে, প্রায়োরিটি 2, দেন হচ্ছে 1, 3, 4, 3, 5। এখন দেখতে পাচ্ছি কার প্রায়োরিটি সবচেয়ে কম, 1-এর। তাহলে এখানে হচ্ছে কোনটা এক্সিকিউট করবে, P2 এক্সিকিউট করবে। দেন P2-র বাস টাইম কত, 4। তাহলে 2 + 4, 6। এখন আমরা দেখব এরপর হচ্ছে কার প্রায়োরিটি কম। এখানে হচ্ছে 2-র প্রায়োরিটি কম, 3, 4, 3, 5 এগুলোর তুলনায়। তাহলে এখানে হচ্ছে কি হবে, এখন P1টা হচ্ছে এক্সিকিউট হবে। তাহলে এখন P1টা এক্সিকিউট হচ্ছে, দেন এটার বাস টাইম কত, 5। তাহলে 6 + 5, 11। এখন দেখবো এরপরে প্রায়োরিটি কার, এরপরে হচ্ছে 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এবার হচ্ছে 3 দেখতে পাচ্ছি দুইটা টাই হয়ে গেছে, রাইট? তাহলে এখন আমরা দেখবো যে এর অ্যারাইভাল টাইম কার কম। যার অ্যারাইভাল টাইমটা কম তাকে হচ্ছে আমরা এক্সিকিউশনের জন্য পাঠাবো। তা অ্যারাইভাল টাইম কম কার, এখানে হচ্ছে P3-এর জন্য 5 আর P5-এর জন্য হচ্ছে 1। তাহলে P5-এর অ্যারাইভাল টাইমটা কম, তাহলে সেই জন্য হচ্ছে আমাদের এখন P5টা হচ্ছে এক্সিকিউশনের জন্য যাবে। দেন P5-এর বাস টাইম কত, 6। তাহলে 11 + 6, এখানে হচ্ছে 17। এরপর দেখতে পাচ্ছি আরেকটা 3 আছে, P3। তাহলে এখন P3টা যাবে, P3-র বাস টাইম কত, 1, 17 + 1, 18। এরপরে প্রায়োরিটি কার কম, এখানে হচ্ছে 4। তাহলে 4-এর জন্য প্রসেসে যাবে কে, P4। তাহলে P4 যাচ্ছে, দেন P4-এর হচ্ছে বাস টাইম কত, 7। তাহলে 18 + 7 কত হচ্ছে, 25। আমাদের একে একে সবগুলো প্রসেসই হচ্ছে গ্যান্ট চার্টে এক্সিকিউট হয়ে গেছে। তাহলে এটার মধ্যে SJF বা শর্টেস্ট জব ফার্স্ট আর প্রায়োরিটি শিডিউলিংয়ের মধ্যে পার্থক্যটা এটাই হচ্ছে যে আমরা গ্যান্ট চার্টে হচ্ছে আমরা করছিলাম যে বাস টাইমের সাথে কম্পেয়ার করে করে যার বাস টাইম কম তাকে নিছিলাম। এখানে জাস্ট উল্টাটা হচ্ছে, মানে আর একটা কাজ হচ্ছে কি যে আমরা বাস টাইমের জায়গায় জাস্ট প্রায়োরিটিগুলোকে ক্যালকুলেট করছি এবং যার প্রায়োরিটি বেশি বা যার প্রায়োরিটি কম সেগুলোকে হচ্ছে আমরা সেই প্রায়োরিটি অনুযায়ী গ্যান্ট চার্টে এক্সিকিউট করার জন্য পাঠাচ্ছি সেই প্রসেসগুলোকে। তো আমরা এখন এই গ্যান্ট চার্ট থেকে আমাদের
কম্প্রেশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা বের করব। তো প্রসেসগুলো আমি লিখে নিছি P1 থেকে P6। কম্প্রেশন টাইমটা কি? কম্প্রেশন টাইমটা হচ্ছে যেই টাইমে হচ্ছে প্রসেসটা এক্সিকিউট হয়েছে বা টার্মিনেট হয়ে গেছে সেটাই হচ্ছে কম্প্রেশন টাইম। তাহলে এখানে P1টা হচ্ছে, এটা হচ্ছে তার এক্সিকিউশন টাইম, এটা হচ্ছে তার অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে তার এক্সিকিউশন টাইম। তাহলে এক্সিকিউশন টাইমটাই হচ্ছে কম্প্রেশন টাইম। তাহলে P1 হচ্ছে কম্প্রেশন টাইম কত? 11। এবার P2-র জন্য দেখব, এটা হচ্ছে তার অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে তার এক্সিকিউশন টাইম। তাহলে এটা হচ্ছে P2-র জন্য কম্প্রেশন টাইম। এবার হচ্ছে P3-তে দেখব যে এটা হচ্ছে তার অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে তার এক্সিকিউশন টাইম। তাহলে P3-র কমপ্লিশন টাইম হচ্ছে 18। আর P4-এর জন্য দেখব, এখানে হচ্ছে অ্যারাইভাল টাইম হচ্ছে 18 আর 25 হচ্ছে এর এক্সিকিউশন টাইম। তাহলে P4-এর কমপ্লিশন টাইম হচ্ছে 25। P5-এর জন্য দেখব, তাহলে P5টা কোথায় ছিল? এই যেখানে। এটা হচ্ছে P5-এর অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। মানে কমপ্লিশন টাইমের জন্য আমরা হচ্ছে এক্সিকিউশন টাইমটাকেই নিব। P5-এর এক্সিকিউশন টাইমটা হচ্ছে 17। লাস্ট হচ্ছে P6-এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0 আর কমপ্লিশন টাইম হচ্ছে এক্সিকিউশন টাইম হচ্ছে 2 আর এক্সিকিউশন টাইমটাই হচ্ছে কমপ্লিশন টাইম, অর্থাৎ P6-এর কমপ্লিশন টাইম হচ্ছে 2। তাহলে আমাদের কমপ্লিশন টাইমগুলোকে বের করা হয়ে গেল। এখন একটা কথা বলে রাখি, অনেকের কনফিউশন হয় যদি 0 দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে যদি এখানে 1 দেওয়া থাকতো তাহলে কি হতো? আমাদের প্রসেসটা 0 থেকে কি স্কিপ হয়ে 1 থেকে শুরু হতো? না, আমাদের 0 থেকে 1 পর্যন্ত যেই প্রসেস বা যে জায়গাটা, সেটা হচ্ছে সেই টাইমটার প্রসেসর আইডেল থাকতো, সেটাকে আমরা স্কিপ করতাম না। এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রেই, SJF-এর ক্ষেত্রেও, প্রায়োরিটি শিডিউলের ক্ষেত্রেও সেম কাজই, যে আমরা যদি জিরো অ্যারাইভাল টাইমে কিছু না পাই প্রসেস করার জন্য, তাহলে সেই টাইমটা হচ্ছে আমাদের CPU আইডেল থাকে। এখন হচ্ছে আমরা কমপ্লিশন টাইম থেকে টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করব। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্রটা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ কমপ্লিশন যে টাইমটা আমরা ক্যালকুলেট করলাম গ্যান চার্ট থেকে, এর থেকে যদি আমরা অ্যারাইভাল টাইমটা মাইনাস করি তাহলে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। তাহলে P1-এর জন্য 11 - 3 8, 6 - 2 4, 18 - 5 13, 25 - 4 21, 17 - 1 16, 2 - 0 2। আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ওয়েটিং টাইমটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, যে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইমটা মাইনাস করলেই হচ্ছে আমাদের ওয়েটিং টাইমটা আমরা পেয়ে যাব। তাহলে ওয়েটিং টাইমটা হচ্ছে যে আমরা বের করছি। ওয়েটিং টাইমটা কীভাবে বের করব? যে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইমটা মাইনাস করব। তাহলে 8 - 5 3, 4 - 4 0, 3 - 1 13 - 1 12, 21 - 7 14, 16 - 6 10, 2 - 2 0। এখন আমরা বের করব কি রেসপন্স টাইমের সূত্রটা কি? যে ফার্স্ট এক্সিকিউশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ ফার্স্ট এক্সিকিউশন টাইম বলতে কি, যে গ্যান চার্টে আমাদের প্রসেসগুলো যেই মোমেন্টে হচ্ছে ফার্স্ট অ্যারাইভ করছে সেটাই হচ্ছে তার ফার্স্ট এক্সিকিউশন টাইম। তাহলে এখানে আমরা দেখি P1 হচ্ছে কোথায়, এই যে এখানে P1টা ফার্স্ট এক্সিকিউট করছে কখন? গ্যান চার্টে 6-এ। তাহলে 6 মাইনাস অ্যারাইভাল টাইম, তাহলে 6 - 3 হচ্ছে 3। দেন হচ্ছে P2 হচ্ছে ফার্স্ট অ্যারাইভ করছে কখন? 2-তে। তাহলে 2 মাইনাস অ্যারাইভাল টাইম, 2 - 2 0। দেন হচ্ছে P3-র জন্য দেখব, P3 ফার্স্ট অ্যারাইভ করছে 17-এ। তাহলে 17 - 5 12। দেন হচ্ছে আমরা দেখব P4 কোথায়? এখানে P4-এর ফার্স্ট এক্সিকিউশন হয়েছে, ফার্স্ট অ্যারাইভ করছে গ্যান চার্টে হচ্ছে 18-এ। তাহলে 18 - 4 P4-এর জন্য 18 - 4 তাহলে হচ্ছে 14। এরপর হচ্ছে P5-এর জন্য দেখব, তাহলে P5 হচ্ছে ফার্স্ট অ্যারাইভ করছে 11-এ। তাহলে 11 - 1 10। আর P6 লাস্টে যেটা ছিল সেটা ফার্স্ট অ্যারাইভ করছে কখন? 0-তে। তাহলে 0 - 0 0। তাহলে এটাই ছিল আমাদের কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম। এখন যদি এখান থেকে বলে যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমসগুলো বের করতে, তাহলে আমরা কী করব? জাস্ট টার্ন অ্যারাউন্ড টাইমগুলোকে যোগ করব, দেন নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে দেব।
নাম্বার অফ প্রসেস কি 6, P1 থেকে P6, মানে এটাকে যোগ করে 6 দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম। ওয়েটিং টাইমের ক্ষেত্রেও সেম, এগুলোকে জাস্ট যোগ করে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ দেবো। তারপরে হচ্ছে রেসপন্স টাইমের জন্য সেম, এগুলোকে যোগ করে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ দেবো। এখন আমাদের অনেক সময় কোশ্চেনে থাকে থ্রুপুটের মাধ্যমে আমাদেরকে করতে বলে যে রেজাল্টটা কত হবে, টার্নারাউন্ড টাইমের থ্রুপুটের মাধ্যমে ক্যালকুলেট করতে বলে। তাহলে থ্রুপুট হলো, আমি এই সূত্রটা লিখে দিই, থ্রুপুটের জন্য হচ্ছে উল্টাটা, মানে আমাদের নাম্বার অফ প্রসেস নাম্বার অফ প্রসেস কী দিয়ে ডিভাইড হবে, টোটাল সাম দিয়ে। টোটাল সাম দিয়ে যদি আমাদের নাম্বার অফ প্রসেসকে, অর্থাৎ এখানে যদি আমরা টার্নারাউন্ড টাইমের জন্য থ্রুপুট বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কী হবে, টোটাল প্রসেস কয়টা, 6টা, 6কে আমরা টোটাল টার্নারাউন্ড টাইমের যে সামটা সেটাতে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে টার্নারাউন্ড টাইমের থ্রুপুট। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।